যে কোচ কিছু অটোমেটিক প্লেয়ার অলরেডি চয়েস করে রাখে, কোন চিন্তা করে আসলে স্কোয়াডটা করে সেটা আসলে এখন তো উনিই বলতে পারবে। জিকোকে রাখা উচিত ছিল। আর আমি জানি না, এটা কোচিং স্টাফের ব্যাপার। ওকে এত তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দেওয়াটা আমার কাছে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। সুপ্রিয় দর্শক, আমার সঙ্গে বাংলাদেশ দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, আমার বামে বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আমরা দুজন বাংলাদেশ ফুটবলের দুজন গুরুত্বপূর্ণ সাবেক ফুটবলারের সঙ্গে আজকে আমরা আড্ডা দেব। সামনে সিঙ্গাপুর ম্যাচ, বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে যে ম্যাচটা ঘিরে মানুষের অনেক আগ্রহ, কৌতূহল, উন্মাদনা। একই সঙ্গে তার আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ ভুটানের সঙ্গে 4 জুন। এই দুই ম্যাচ নিয়েই আমরা যাবতীয় আলাপ। হামজা চৌধুরী, সমিত সোমরা আসার পর কতটা স্ট্রং হলো, এই যে যাবতীয় আলোচনা এবং পেছনে ফেলে আসার যে সোনালী অতীত, বাংলাদেশের ফুটবলটা কোন দিকে যাচ্ছে, এই নিয়ে আজকে আমাদের সঙ্গে আমি পেয়ে গেছি। আমি খুবই সৌভাগ্য, এদিকে এমিলি ভাই, এদিকে বিপ্লব দা, দুজনের সঙ্গে আজকে আমাদের আড্ডাটা জমবে। দেখা যাক আমরা সেই আলোচনা তাদের কাছ থেকে শুনবো। 5-7 বছর আগেও বাংলাদেশ দল যখন ক্যাম্প করতো, হ্যাঁ, তো 2 স্টার বা 3 স্টার মানে একটা হোটেলে হয়তো ক্যাম্প করতো। অনেক সময় আমরা যখন খেলেছি, আমরা দীর্ঘ সময় ক্যাম্প করেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 4 তলায়। হ্যাঁ, তো এবং আমরা ইন্টারন্যাশনাল ম্যাচের আগেও হোটেলে থাকিনি। আমার পরিষ্কার মনে রয়েছে আমরা যে লেবাননের সাথে 2011-এর যে ম্যাচ খেলেছি বাংলাদেশ দল, এখানে বা বিপ্লব ভাই ক্যাপ্টেন ছিল, ওই দিন আমরা 2 গোলে হারিয়েছিলাম। আমরা কিন্তু আমাদেরকে কিন্তু হোটেলে উঠাইনি, আমরা কিন্তু বাফুফে ভবনের 4 তলায় ছিলাম। সুতরাং ওই দিক থেকে বিবেচনা হিউজ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল ফ্যাসিলিটি পাচ্ছে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তারা থাকছে, তারা প্র্যাকটিস গ্রাউন্ড ভালো পাচ্ছে, কোনো ফ্রেন্ডলি ম্যাচের আগে ফ্রেন্ডলি গেম তারা খেলতে পারছে। এর আগে তো আপনি জানেন ইন্ডিয়া ম্যাচের আগে তাইফে গিয়ে কিন্তু তারা ট্রেনিং ক্যাম্প করছে। তো আমি মনে হয় ফ্যাসিলিটিস এর জায়গায় এখন বাংলাদেশ দল এখন একদম টপ লেভেলে চলে গিয়েছে থেকে। এখন দলের যে স্ট্রেংথ আছে, আপনি অবশ্যই স্বপ্নে দেখতে পারেন এবারে ডিরেক্ট আপনি এশিয়া কাপ খেলবেন, এবং পয়েন্ট টেবিলে যদি দেখেন সেটা কিন্তু আপনার ফেভারে বলছে। কারণ আপনি হোম ম্যাচ খেলবেন, একটা অ্যাডভান্টেজে রয়েছেন। আপনি যদি 10 পয়েন্ট পান, দ্যাট মিনস আপনি 4 পয়েন্ট নিয়ে টপে থাকবেন। তো ওই গ্রাফটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, এরপরের ম্যাচ আপনার হংকং এর সাথে ব্যাক টু ব্যাক, না হোম অ্যান্ড অ্যাওয়ে, দুইটা ম্যাচে যদি আপনি জিততে পারেন আপনি থ্রু করে ফেলবেন। এবং ইন্ডিয়ার সাথে আপনি ম্যাচ আছে, তখন আপনি ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। সুতরাং আমি মনে করি এখন দলের ওই ক্যাপাবিলিটি রয়েছে, এবং কিউবা মিচেলেরও যেহেতু পাসপোর্ট হয়ে গিয়েছে, নেক্সট হয়তো উইন্ডোতে সে তাকে আপনি পাবেন। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি যে আমরা এশিয়া কাপ খেলতে যাচ্ছি। তো এইটা আমি মনে করি যে এটাকে কিন্তু আপনি সিরিয়াসলি দেখতে হবে, এবং যেটা এখানে আমার একটা রিকোয়েস্ট আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে, যে তারা যেন এইটাকে মানে হেলায় ফেলায় জানি শেষ না করে ফেলে। কারণ এই ধরনের অপরচুনিটি আসবে না, এই ধরনের টিমের স্ট্রেংথ আপনি সবসময় পাবেন না। সুতরাং এইটাকে কন্টিনিউ করতে হবে এবং আমাদের ফ্যাসিলিটিস গুলো ইনশিওর করতে হবে, প্লেয়ারদের সবসময় টাচে থাকতে হবে। আমার মনে হয় যে আমাদের মিডফিল্ড নিয়ে যে কথা হচ্ছে এখন, আমরা যদি দক্ষিণ এশিয়ায় দেখি, এই মুহূর্তে আমি মনে করব লাস্ট ইন্ডিয়ার ম্যাচও যদি দেখি, দক্ষিণ এশিয়া আমাদের মিডফিল্ডটা অনেক স্ট্রং হয়ে যাবে। হামজা, সুমিত এবং ফাহমিদুলের কম্বিনেশন। আর এর পরবর্তীতে আরো বেশ কয়েকটা প্লেয়ার আছে যেটা কিন্তু আমরা অদূর ভবিষ্যতে আমরা পাবো বাংলাদেশের পক্ষে। তো একটা সময় গিয়ে দেন আগামী 2-3 বছর বা 4 বছর পরে কিন্তু আমাদের এই বাংলাদেশ টিমকে সমীহ করবে দক্ষিণ এশিয়া, না এশিয়ার মধ্যে, যদি আমরা সেই ইয়েটা ধরে রাখতে পারি, হাইপটা ধরে রাখতে পারি, এবং প্লেয়াররা তারা পারফরমেন্সটা যদি কন্টিনিউয়াস করে, এবং ফিউচার ওদের দেখে, বিশেষ করে হামজা, ফাহমিদুল এবং সুমিতকে দেখে যদি আমাদের ফিউচার যে জেনারেশন তারা যদি পাইপলাইনে আসে, তাহলে আমরা মনে করি আমাদের বাংলাদেশের ফুটবল সেই পুরনো দিনে যে একটা স্বপ্ন দেখেছে বাংলাদেশ, যে আমরা দক্ষিণ এশিয়ান একটা সময় বিশ্বকাপ খেলবো, আগে আমরা ওই লেভেলে যাই, দক্ষিণ এশিয়ায় সেরা হই, আবারও আমরা সেটা প্রমাণ করতে পারবো আমার বিশ্বাস। 90 দশকের কথা বলবো। ওই সময় হয়তো আমরা দেশকে অত সাফল্য দিতে পারে নাই, কিন্তু আমাদের ফুটবলের ক্রেজ ছিল আকাশচুম্বী। যেটা হামজা আসার পর টোটালি আবারও আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ফুটবল টোটালি আগের সেই দিনগুলো ফিরে এসেছে, সোনালী সময়গুলো। এরপরে যদি দেখেন আমরা দীর্ঘ সময় যখন খেলেছি, এর মাঝে 2010 পর্যন্ত আমি ধরবো, 2010 পর্যন্ত আমাদের জেনারেশন বাংলাদেশকে সর্বোচ্চ লেভেলের সাফল্য দিয়েছে। তার মধ্যে যদি 99 সাফ গেমস বলি, 2003 সাফ ফুটবল, 2010-এর সাফ আন্ডার 23, যেটা এমিলিয়া ছিল, আমিনুল ক্যাপ্টেন ছিল। সো আসলে ওই সময়টা আমার মনে হয় যে 2010 পর্যন্ত যদি আমরা এভারেজ চিন্তা করি, যে বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিংও যদি ধরি, 140 থেকে 45-এর মধ্যে ছিল। তো আমাদের ফুটবলটা আমি মনে করি যে অসম্ভব মানুষের কাছে অনেক কাছে ছিল। তার পরবর্তীতে যদি দেখি যে আস্তে আস্তে করে কেন জানি একটা স্থিমিত হয়ে যায়। আর এখন আবার হামজা এসেছে, এখন আবার আমরা নতুন করে ভাবতে শিখছি, আমাদের দর্শকরা বাংলাদেশের ফুটবলকে নিয়ে আবারও আশা দেখছে, এবং
এই আশাটা যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য কিন্তু আমাদের পজিটিভলি টোটাল এনভায়রনমেন্টটাই কিন্তু ফুটবলমুখী হওয়া উচিত সারা বাংলাদেশ জুড়ে। একাদশ আমি যেটা দিব সেটা তো আসলে এক্স্যাক্টলি হবে কিনা সেটা তো কোচ, পুরোটাই কোচের উপর ডিপেন্ড করে এবং কোচের তো নির্দিষ্ট একটা প্ল্যান রয়েছে। বাট আমার কাছে যদি বলেন, আমার কাছে যদি আমি লিগের পারফরমেন্স থেকে হিসাব করি এবং লাস্ট ইন্ডিয়ার ম্যাচে যেভাবে প্লেয়াররা খেলেছে ওই অনুযায়ী যদি বলি, গোলকিপার ডেফিনেটলি মিতুল স্টার্ট করবে। রাইট ব্যাকে আমার কাছে মনে হয় যে তাজ রয়েছে এখানে। কারণ তাজ যদি লিগের পারফরমেন্স আমাকে ওই অনুযায়ী টিম করে, আমি বলবো যে তাজ ফ্যান্টাস্টিক ফুটবল খেলছে রহমতগঞ্জে, এবং তার যদি পারফরমেন্স দেখেন সেখানে সে নিজের রাইট ব্যাক থেকে 5টা গোল করছে। সেন্টার ব্যাকে হয়তো তারিক এবং তপু, বাট এখানে জুনিয়র তপুও রয়েছে। তো এই 3জন থেকে যে কোনো 2জন স্টার্ট করবে। হ্যাঁ, তো এটা হয়তো সিনিয়র তপু আর তারেক কাজী হতে পারে। লেফট ব্যাকে হয়তো আমার কাছে যদি বলেন ইসাফ ফয়সালকে আমি স্টার্ট করাবো। হ্যাঁ, বিকজ ইসাফ ফয়সালের ওভারল্যাপ করতে পারে, দ্য সেম টাইম ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে সে খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারে। মিডফিল্ডে যদি বলেন, সেই 2জন তো আমাদের পরীক্ষিত প্লেয়ার রয়েছে, হামজা এবং সামিদ সোম ডেফিনেটলি স্টার্ট করবে। তার সাথে যদি আপনি যদি ম্যাচ জিততে চান, আমার কাছে মনে হয় যে মুরসালিনকে হয়তো তাদের সামনে রাখতে পারেন। বাট হৃদয় রয়েছে এখানে হোল্ডিং মিডফিল্ডার হিসাবে। হৃদয়কে আপনি পিছনে রেখে সামিদ সোম এবং হামজাকে রাখতে পারেন, 3জন মিডফিল্ডার, যেহেতু আমরা 4-3-3 ফরমেশনে খেলি। স্ট্রাইকিং পজিশনে ফাহমিদুল, রাকিব এবং আলামিনকে দিয়ে স্টার্ট করাবো আমি। রাইট। সারা পৃথিবীর স্কোয়াড যখন হয় তখন কিন্তু ক্লাব পারফরমেন্স দেখে কিন্তু দল নির্বাচন করা হয়, ক্লাবের প্লেয়াররা কিভাবে খেলে ওইটার উপরে, ক্লাবে কি পারফরমেন্স করছে ওই পরে বেচ করে কিন্তু জাতীয় দল করা হয় সারা পৃথিবীতে। তো এখানে যেটা হয়েছে যে আপনার আহ, মানে আমার কাছে মনে হয় যে কোচ কিছু অটোমেটিক প্লেয়ার অলরেডি চয়েস করে রাখে যারা সবসময় দলের সাথে ইনক্লুড থাকে। মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে, তো ওই দলের সেন্টার ব্যাক খেলেছে মেহেদী মিঠু। হ্যাঁ, তাকে সে এক্সপেক্ট করতেই পারে জাতীয় দলে, বিকজ সে তার দলকে চ্যাম্পিয়ন করেছে এবং সে রেগুলার খেলেছে ওখানে। ইয়াসিন খান রানার আপ হয়েছে লিগে, সে কিন্তু ওখানে রেগুলার খেলেছে এবং আপনি সব থেকে কম গোল কনসিড করেছে এই বছর ঢাকা আবাহনী। তো সেইখানকার ডিফেন্ডার ছিল সে এবং তার পারফরমেন্সও বেশ ভালো ছিল। মিডফিল্ডে যদি দেখেন আপনার পুলিশ এফসির মানিক আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্সি পারফরমেন্স করেছে। হ্যাঁ, এবং পিয়াসের কথা বলতে হয়, নোভা স্ট্রাইকার পজিশনে তাকে রাখা যেত, বিকজ আমরা তো স্কোয়াডে কজন স্ট্রাইকার রেখেছি, আপনার 2জন স্ট্রাইকার রেখেছেন, সুমন রেজা এবং আলামিন। সুতরাং সুমনও কিন্তু আসলে দেখেন ফার্স্ট লিগটা একদমই খেলেনি, সেকেন্ড লিগ ইনজুরি থেকে এসে কয়েকটা ম্যাচ খেলে, সেখানে কিন্তু তেমন কোনো কন্ট্রিবিউশনও নাই। বাট সেখানে পিয়াসকে কিন্তু রাখা যেত। না, উনি যে এই ধরনের প্লেয়ারদের খেলা দেখে না সেটা আমি বিশ্বাস করি না। অবশ্যই সে খেলা দেখে, সব প্লেয়ার সম্পর্কে তার ডাটা রয়েছে তার কাছে, বাট ব্যাপারটা হলো যে আসলে উনি আসলে কোন চিন্তা করে আসলে স্কোয়াডটা করে সেটা আসলে এখন তো উনিই বলতে পারবে। বাট আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে কোন প্লেয়ার ইনক্লুড হতে পারতো, তো যারা পারফর্ম করেছে লিগে আমি তাদের কথা বলেছি। এখন উনি ওই প্লেয়ারদেরকে কোন অ্যাঙ্গেল থেকে বাদ দিয়েছে, দ্যাট ইজ আই ডোন্ট নো। এখন পর্যন্ত পাইনি টিকিট, তবে পাবো, অবশ্যই পাবো টিকিট আমরা। আর ন্যাশনাল স্টেডিয়ামে খেলা, এই মাঠটা থেকে আমরা তৈরি হয়েছি, বিপ্লব, এমিলি, দীর্ঘ সময় আমাদের একটা ইতিহাস আছে। আর এই স্টেডিয়ামকে ঘিরে আসলে হামজা হামজা খেলবে এই মাঠে, প্রথম ম্যাচ খেলবে, সুমিত খেলবে, ফাহমিদুল খেলবে। তো সারা বাংলাদেশের মানুষ কিন্তু চাইবো যে সবাই খেলাটা দেখতে আসবে। তো সবার একটা স্বপ্ন থাকে। তো আমার মনে হয় যে এই ম্যাচটা নিয়ে আমাদের দর্শক যারা মাঠে থাকবে এবং বাইরে, আমার মনে হয় পুরো 18 কোটি মানুষের সবাই কিন্তু বসে থাকবে যে বাংলাদেশের রেজাল্টের জন্য, এবং সবাই ম্যাচটা দেখার চেষ্টা করবে যে যেখানে থাকে। তো আমার মনে হয় যে এটা অন্য একটা উচ্চতায় চলে যাবে এই ম্যাচ। আমি খুব মিস করছি জিকোকে, জিকোকে খুব কাছ থেকে দেখা। সে মানে বাংলাদেশে আমি আমিনুল যাওয়ার পর রানা এসেছে, রানা চলে যাওয়ার পর কিন্তু জিকো লম্বা সময় কিন্তু সে বাংলাদেশের গোলপোস্টকে একদম নির্ভরতার একটা প্রতীক হয়ে উঠেছে, এবং সাফে সে সেরা গোলরক্ষক হয়েছে। সো আমার মনে হয় যে এখানে মিতুল, অবভিয়াসলি এখন মিতুলও আমার আন্ডারে কাজ করেছে, সো আমার মনে হয় মিতুল বেস্ট ফুটবলটাই খেলছে এখন। কিন্তু মিতুলের অ্যাবসেন্সে আনফর্চুনেটলি যদি কিছু হয়, তখন ধরেন এখন সুজন এবং আমি, শ্রাবণ আছে, দুজন, ওরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যেই একটা অবস্থানে, সেই অবস্থানে নেই আমার কাছে মনে হয়। সো আমি মনে করি অবভিয়াসলি এখানে জিকোকে রাখা উচিত ছিল। আর আমি জানি না, এটা কোচিং স্টাফের ব্যাপার। তো এই যে জিকোর মতো গোলরক্ষকরা কিন্তু 1-2 দিনে তৈরি হয় না, দীর্ঘ সময় কিন্তু তৈরি হয়, অনেক সময় নিয়ে, এবং সে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। তো ওকে এত তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দেওয়াটা আমার কাছে, আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা। আমিলি ভাই তার ফুটবল নলেজ থেকে, তার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেয়ার করলেন আমাদের সঙ্গে। বিপ্লব দা তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদের কাছে অনেক কিছু শেয়ার করলেন।
আমি দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই কন্টেন্টটা বা এই ভিডিওটা দেখছেন। এমিলি ভাই এবং বিপ্লবদার সঙ্গে আমি ছিলাম রান আব্বাস।